গোটা পশ্চিমবঙ্গে যে তৃণমূলের নেতা যার বাড়িতে বগে বসলে বগের ঠ্যাং চালের মধ্যে গলে যেত, যে ভাঙা সাইকেল চড়ে ঘুরে বেড়াতো, দোকান থেকে এক বান্ডিল বিড়ি বাকি করে খেলে 3 দিন পয়সা দিতে পারতো না, হঠাৎ করে সেই তৃণমূলের নেতা কালো স্করপিও, গলায় কুকুরের মতো সোনার চেন, হাতে 5টা আঙুলে 5টা আংটি, বইয়ের কানে কানে হীরের দুল কোত্থেকে আসছে? 100 দিনের টাকা লুটে পুটে খেয়েছো, গরিব মানুষের ঘরের টাকা লুটে পুটে খেয়েছো, পঞ্চায়েতে কাজের টাকা লুটে পুটে খেয়েছো। 26,000-এর একটা কলমের খোঁচায় 26,000-এর চাকরি চলে গেল। আমরা বললাম কোর্ট রায় দিয়েছে, 26,000-এর চাকরি চলে গেছে। আগামী 26-এ বাংলার মানুষ যদি রায় দেয়, ম্যাডামেরও চাকরি চলে যাবে। ইনি প্রাক্তন সিপিএম নেতা প্রতীকুর রহমান, যিনি দলত্যাগ করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে যোগ দিয়ে কি বললেন তিনি? আমরা যখন সিপিআইএমে ছিলাম, আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বলল ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এটা মানুষের মধ্যে রিয়াকশান আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেমূল বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করবার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। ফলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়? আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো। তো আমি হারবো, তো আমি কি বলতাম আমি হেরে গেছি, আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি, আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা, ভোট লুট হয়েছে। সেলিম সাহেবের সঙ্গে প্রতীকুর রহমানকে ম্যাচ করবেন না, একদম ম্যাচ করবেন না। সেলিম সাহেব সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি। সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার, ন্যাশনাল ফিগার, বহুবার ভোটে জিতেছেন, লড়েছেন, দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন, হেরেছেন, আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে। কিন্তু আপনারা, আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেলিম সাহেব আর প্রতীকুর রহমানকে এক করবেন না, ইটস নট গুড। শুভেন্দু অধিকারী গতকালকে কি বললেন, সেলিম সাহেবের সঙ্গে প্রতীকুরের তুলনা হয়? 2 দিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন, কি কথা হয়েছিল, ঠিক আছে, সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে, অসুবিধা কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রতীকুর রহমান। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা, সেটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই, কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া, কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে। আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায়, তাদের অনেকের কথা আমি শুনি। ব্যক্তিগতভাবে আমি প্রতিকুরকে দেখেছি কোনোদিন তারা কোনো দলকে আক্রমণ করেনি। যখন গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে যখন নরেন্দ্র মোদী ওয়াকআপ বিল নিয়ে এলো, সেই সময় যখন রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে,
তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল, এখানে আন্দোলন করে লাভ নেই, দিল্লিতে আন্দোলন করতে যাও। আর ঈদের নামাজ যখন হয় রেড রোডে, মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে বলেছিল, আমি থাকতে ওয়াকফ বিল পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না। যখন পশ্চিমবঙ্গের মানুষ চাচা আপন প্রাণ বাঁচা ভোটার লিস্টে নাম আছে কিনা খোঁজার জন্য সব দৌড়াদৌড়ি করছে, রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে বলল উমিদ পোর্টালে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকফ বিলের নাম তুলতে হবে। প্রশ্ন করবেন না তৃণমূলের নেতাদের কাছে, তোমাদের তো নেত্রী বলেছিল ওয়াকফ লাগু করতে দেব না, তাহলে রাতের অন্ধকারে কেন 5ই ডিসেম্বরের মধ্যে ওই উমিদ পোর্টালে নাম তুলতে হবে? এই মালদা জেলাতে, শুধুমাত্র মালদা জেলাতে 6 থেকে 7,000 ওয়াকফ বোর্ডের 7,000 একর ওয়াকফের সম্পত্তি আছে মালদা জেলাতে। তার মধ্যে কত তৃণমূল নেতা মাদ্রাসা জায়গা, গোরস্থানের জায়গা, কবরের জায়গা দখল করে ভাটিখানা খুলে বসে আছে, তৃণমূল দেখতে পায় না, তৃণমূলের নেতারা দেখতে পায় না। এত তাড়াতাড়ি ওই ওয়াকফ সম্পত্তিগুলো উমিদ পোর্টালে তোলা যাবে? আর যদি তোলা না যায় কি হবে ওয়াকফের সম্পত্তি? কোনো উত্তর তৃণমূলের কাছে নেই। আসলে ওরা ভালো করে জানে এই সম্পত্তি যদি উমিদ পোর্টালে না ওঠে তাহলে তৃণমূলের আসলে লাভ হবে, আঙুল ফুলে কলা গাছ হবে। লুটে পুটে খায় পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফের সম্পত্তি নিয়ে। তাই এই সময়কালে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে হবে তৃণমূল নেতাদের। ওই হাতে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে না, প্রয়োজনে জামার কলার ধরে জিজ্ঞেস করতে হবে ওয়াকফ আইন বাতিল হবে কিনা, বলো, উত্তর দাও। এবার সিপিএমকে নিয়ে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। সিপিএম এর আইডিওলজি কি? অনেকে জিজ্ঞেস করে তৃণমূলের আইডিওলজি কি। আমাদের আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা প্রান্তিক মানুষকে সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, গ্রামের একদম প্রান্তিক এলাকায় যে দাঁড়িয়ে আছে সেও যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই। আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রথের অন্ধকারে মিটিং 2021 সালে একই জিনিস করেছিল, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌশাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? আপনারা তৃণমূলের আইডিওলজি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রশাসন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বুঝলেন তো, দুই দল পরস্পরের নীতি ও আদর্শ নিয়ে কটাক্ষ করছে, আর দিল্লিতে ইন্ডিজোটের বৈঠকে বসে কোলাকুলি করছে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে নীতি ও আদর্শ কেমন যেন বদলে যায়। মানুষ শুধু নীরব দর্শক, পিছনে থাকে কোটি কোটি টাকার খেলা, যা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই।